হ্যালো স্টুডেন্টস, আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 10 এর ইংলিশের সেকেন্ড সামেটিভের যে প্রথম স্কুলটা আছে, সেই স্কুলটা আজকে আমরা সলভ করব। তাহলে স্কুলটা কি নিয়ে আছে প্রথমে একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা দেওয়া আছে সেটা আমাদের দেখো, 1 নম্বর মডেল হচ্ছে বালুরঘাট হাই স্কুল। সেটা দিয়েছে হচ্ছে বিঘা মুন। এটা পড়েছো আশা করি সবাই, যে আওয়ার রানওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেগোমারি। জানো তো সবাই, চ্যাপ্টারটার নাম হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। ঠিক আছে, কোন পোর্শনটা দিয়েছে একটু দেখে নিই। এ মান্থ লেটার, এ মান্থ লেটার, 1 মাস পর, লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো। এখান থেকে শুরু হয়েছে। লাস্ট যে পোর্শনটা বলেছে, কি বলেছে একটু দেখে নিই। তাহলে লাস্ট যে জায়গাটা বলেছে, কি বলেছে, আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, পিসি এস্থার খুব প্রিয়, টিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। টিক আর মিমি সত্যি বলতে খুব আনন্দের। ঠিক আছে, এই প্যাসেজটা থেকে আমাদের প্রথম এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখা যাক। দ্য লেটার দ্যাট কেম ফর ফাদার মেড হিম, বাবার জন্য যে চিঠিটা এসেছিল সেটা তাকে কি করিয়েছিল? স্যাড দুঃখী, হ্যাপি খুশি, এংরি রাগী, রিপেন্টেড মানে হচ্ছে অনুতপ্ত। তাহলে একটু পড়ে নি দেখো। এ মান্থ লেটার, এই লেটার কেম ফর ফাদার, এটা প্রথমেই দেওয়া আছে। তাহলে কি, আফটার হি হ্যাড ফিনিশড রিডিং ইট, এটা পড়ে শেষ করে, হিজ আইজ লুক অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি যেন কাঁদছিলেন। তাহলে যিনি কাঁদছিলেন সে কি হবে? তাহলে আমরা স্যাডে দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু স্যাড লেখা নেই, কিন্তু আমরা বুঝতে পারলাম লাইনটা থেকে করে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারলে কেন স্যাড হলো। তাহলে তিনি যেহেতু দুঃখিত, কাঁদছিলেন, কাঁদা মানে সে দুঃখিত থাকা, তার জন্য আমরা স্যাড লিখেছি। সেকেন্ড কোশ্চেন, হ্যাভিং রিটার্ন হোম ইয়ার্স আফটারওয়ার্ড। তাহলে ইয়ার্স আফটারওয়ার্ড মানে হচ্ছে কয়েক বছর পর, যখন বাড়ি ফিরে গেলেন। কে গেলেন? দ্য ন্যারেটর ফাদার ফাউন্ড, লেখকের বাবা, কি ন্যারেটরের বাবা কি দেখতে পেলেন? কি দেখতে পেলেন বলতো? এই দেখো, হি ফেল্ট সরি এন্ড হি ওয়েন্ট ব্যাক, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। বাবা, তার যে ভাই, ভাই কি হয়েছে? মারা গেছে। তাহলে প্রথম অপশনটা দিচ্ছে সিস্টার ডেড, তাহলে ভুল দিয়েছে। এন্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, হিজ ব্রাদার মিসিং। তাহলে মিসিং কে ছিল? বোন। মারা কে গেছে? ভাই। এখানে কিন্তু দুটো আলাদা দিয়েছে, তাহলে এই দুটো অপশন কিন্তু হচ্ছে না, কেটে দিলাম। থার্ড অপশন বলেছে নোবডি অ্যাট হোম। 4 নম্বর বলছে এভরিবডি ওয়েটিং ফর হিম, প্রত্যেকেই তার জন্য অপেক্ষা করছিল। তাহলে কেউ তার জন্য অপেক্ষা করেনি, তাহলে কি হবে? নোবডি অ্যাট হোম, বাড়িতে কেউ ছিল না। কেন হলো অপশনটা ক্লিয়ার করতে পেরেছি? খুব সোজা কিন্তু। তাহলে গিয়ে দেখছে কি, ভাই মারা গেছে, কিন্তু এখানে বলেছে বোন মারা গেছে। সেকেন্ডলি বলেছে ব্রাদার মিসিং, কিন্তু বোন মিসিং। থার্ড অপশন কি আছে? নোবডি এট হোম, বাড়িতে কেউ ছিল না, তার জন্য বাড়িতে, তার আসলে কারণ কেন কি, তার জন্য কেউ অপেক্ষা করেনি, তো তার জন্য বাড়িতে কেউ ছিল না। ওকে, 2 নম্বর দাগে চলে যায়, কি বলেছে দেখা যাক। ফাদার্স আইজ লুক অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, বাবার চোখগুলো দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। ওয়েন হি, কখন এটা, এটা কখন হলো? ওয়েন হি, এ দেখো, আফটার ফিনিশ রিডিং ইট, হিজ আইজ লুক অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তাহলে ওয়েন হি ফিনিশ রিডিং ইট, ইট বলতে কি জিনিসটাকে বোঝানো হয়েছে? লেটারটা। তাহলে আমরা কি লিখবো? ওয়েন হি ফিনিশড ওয়েন হি ফিনিশ রিডিং দ্য লেটার। ঠিক আছে, ইটটা আমরা, ইট বলতে কি বোঝানো হচ্ছে? চিঠিটা। তাহলে যখন চিঠিটা তিনি পড়ে শেষ করলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে। আন্ট এস্থার ওয়াজ এ উইডো, আন্ট এস্থার ছিলেন এক বিধবা। হু, যিনি। তাহলে দেখা যাক কি কি দেওয়া আছে। এই দেখো, শি ওয়াজ এ উইডো হু লিভড 100 মাইলস ইন, তাহলে তিনি একজন বিধবা হু লিভড 100 মাইলস কমপ্লিট।
তারপরে দেখা যাক কি দিয়েছে। বলেছে ট্রু ফলস লিখতে বলেছে, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে। দ্য ন্যারেটর ডিড নট লাইক হার আন্ট ইস আন্ট এন্ড হার কাজিন। তাহলে আমাদের যে ন্যারেটর ছিলেন তিনি তার পিসিকে, এখানে আন্ট মানে আমাদের পিসি বলা হয়েছে, তাহলে তিনি তার আন্টকে পছন্দ করতেন না এবং তার হার কাজিন, তাহলে পিসির ছেলে মেয়েকে বলা হয় পিস্তুত ভাই বোন। তাহলে ন্যারেটর তার পিসি এবং পিস্তুত যে ভাই বোন ছিলেন তাদেরকে পছন্দ করতেন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এখনই লাস্ট লাইনটা পড়লাম, আন্ট ইস্তার ইজ সাচ ডিয়ার। তাহলে আন্ট ইস্তার পিসি ইস্তার ছিলেন খুব প্রিয়, কিন্তু এখানে বলছে পছন্দ করতেন না। আর বলছে ডিক এন্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। ডিক এবং মিমি সত্যি খুব আনন্দ। তাহলে এটা কি ঠিক বলেছে না মিথ্যা? তাহলে আমরা এটা লিখতে পারি ফলস, কারণ এখানে বলেছে পছন্দ করতেন না, পছন্দ করতে তো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এই লাইনটা দিতে পারি। কেমন? তাহলে আমরা লিখে দেবো আন্ট ইস্তার এখান থেকে শুরু করে ডট ডট দিয়ে দিলাম, দিয়ে কি লিখবো, জলি ফর ওয়ার্ডস। তাহলে আমাদের যে ট্রু ফলসটা ছিল সেটা করে নিলাম। এরপরে কি দিয়েছে দেখা যাক। এরপরে কবিতা আছে, পেয়ে গেছি। হ্যাঁ দেখো এটা খুব সুন্দর কবিতা, এটা তোমাদেরকে আমি আগের স্কুলেও ছিল, আগের মডেলটা দেখবে দেওয়া আছে। কি কবিতাটার নাম? মাই ওন ট্রু ফ্যামিলি। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, এই পোরশনটা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোনটা? দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, একটা স্বপ্ন যেটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রথম কোশ্চেন দিয়েছে দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ জন মেসফিল্ড, টেড হিউজ, সিলভিয়া প্লাথ, র্যালফ ওয়াল্ডো ইমারসন। তাহলে কবিতাটার কবি হলেন টেড হিউজ। টেক্সট বইটাতে দেখতে পাবেন কবিতা, কবির নাম দুটোই দেওয়া আছে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? দ্য পোয়েম স্ট্রংলি ফোকাসেস অন দ্য নিড টু, কবিতাটি সাধারণত বা প্রধানত জোর দিয়েছেন যে প্রয়োজনীয়তার উপর। কিসের প্রয়োজনীয়তার উপর কবিতাটি জোর দেওয়া হয়েছে? কিসের প্রয়োজনীয়তার উপর? তাহলে স্টে নিয়ার দ্য ওক ট্রি, ওক গাছের কাছে থাকা। ওয়াক উইথ দ্য হার্ট অফ ট্রি, গাছের হার্ট নিয়ে হাঁটা। প্রটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করা। লিভ দ্য সিটি ফর জাঙ্গল। তাহলে আমরা কিন্তু অপশনটা পেয়ে গেলাম, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে কি করতে বলছে? সুরক্ষিত রাখা, রক্ষা করাটা হচ্ছে আমাদের এই বিষয়টাই বলা হয়েছে। তাহলে কেন বলা হয়েছে? কারণ কি বলছে, যখনই তোমরা দেখবে কোনো গাছ কাটা হচ্ছে, তোমরা প্রতিজ্ঞা করবে যে তোমরা কটা লাগাবে? দুটো। তাহলে কি, গাছ লাগালে আমাদের প্রকৃতিটা কেমন হবে? বেঁচে যাবে। তাহলে প্রকৃতিটাকে সুরক্ষিত করার জন্য, সেভ, প্রোটেক্ট করার জন্য আমরা কি করব? কবিতাটা এই বিষয় নিয়ে কবিতাটা লেখা হয়েছে। সেকেন্ড দেখো কি দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে বলছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেল টু সোয়ার টু প্ল্যান্ট মোর ট্রিজ। বলছে হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে? ইফ দ্য পোয়েট ফেল টু সোয়ার, যদি কবি শপথ করতে ব্যর্থ হন যে গাছ লাগাবেন, আরো যে গাছ লাগাবেন, এই ব্যাপারটা যদি কবি শপথ করতে ব্যর্থ হন তাহলে কি ঘটবে? দেখো কি বলেছে, the black oak bark will wrinkle over you and root you among the wolves where you were born but ভালো করে কিন্তু লাইনটা পড়বে। তাহলে যদি ব্যর্থ হন তাহলে কি হবে? ওক গাছের ছালগুলো তাকে জড়িয়ে ফেলবে, যেখানে সে জন্মাবে কিন্তু কখনো আর বাড়তে পারবে না। ঠিক আছে, দেখো নেভার ভিউ। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, একটু ভালো করে দেখবে, ইফ দ্য পোয়েট ফেল টু সোয়ার টু প্ল্যান্ট মোর ট্রিজ। ঠিক আছে, প্রথম লাইনটা শুরু করবো এভাবে, ইফ দ্য পোয়েট ফেল টু সোয়ার টু প্ল্যান্ট মোর ট্রিজ। নেক্সট এই জায়গাটা লিখে দেবো, দ্য ব্ল্যাক ওক বার্ক একটু বারবার বলে দিচ্ছি শুনে নাও, শুরুটা কিন্তু হচ্ছে ইফ থেকে হবে। ইফ দ্য পোয়েট ফেল টু সোয়ার টু প্ল্যান্ট মোর ট্রিজ, তারপরে দ্য ব্ল্যাক ওক বার্ক
will wrinkle over, you বললে হবে না, wrinkle over him, তার উপর, where and root him among the oaks where he was born but never grew. এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একবার আরেকবার বলে দিই, if the poet failed too sad to plant more trees, the black bark will wrinkle over him and root him among the oaks where he was born but never grew. Second question, what was the poet's dream beneath the boughs? ঝোপের নিচে, ঝোপের তলায় কবির কি স্বপ্ন দেখেছিলেন বা কি স্বপ্ন ছিল? কি স্বপ্ন ছিল? তাহলে এটা আমরা অ্যানসারটা এখানে লিখছি, কিন্তু এটা দেখে নাও। হ্যাঁ, তাহলে the poet's, এটাকে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, the poet's dream beneath the boughs তাহলে কি স্বপ্ন ছিল? টু plant the trees, গাছ লাগানো, and shape the environment. একটু শর্ট পড়ে গেল, একটু ভালো করে দেখে নেবে কি বলেছে। তাহলে the poet's dream beneath the boughs was to plant the trees, কি ছিল? গাছ লাগানো, and shape the environment, পরিবেশটাকে কি বলছে? রক্ষা করো। ঠিক আছে, তাহলে এটা শেষ হয়ে গেল। আশা করি সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখবে, আরেকবার দরকার পড়লে বলে দিলাম। the poet's dream beneath the boughs was to plant the trees and shape the environment. ওকে, নেক্সট দেখো, আমাদের সিন পোরশন এবং কবিতা সেকশন শেষ হয়ে গেছে। এরপরে আমরা চলে আসছি আনসিন সেকশন। কি বলেছে আনসিনটা? আমি প্রত্যেক ক্ষেত্রে যেমন বলি, আজকে আবার বলছি যে আনসিন করার আগে আনসিনটাকে মিনিমাম দুবার ভালো করে পড়বে, এবং আমি তোমাদেরকে প্রত্যেকদিন আনসিন মিনিং সহকারে বলে দিই। আজকেও সেভাবেই বলে দেবো, তারপরে সলভ করবো। দেখা যাক কি বলেছে। দেরাদুন, তাহলে এটাকে বলা হয় একটা নিউজ পেপার রিপোর্ট, টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত করা হয়েছে। এটাকে বলা হয় নিউজ পেপার রিপোর্ট। কি বলেছে দেখা যাক। এ ব্যাচ অফ 49 ডেভোটিস মানে এখানে বলতে পারি আমরা ভক্তবৃন্দ, ভক্ত, from different states began their holy journey to the Kedarnath shrine মানে হচ্ছে মন্দির, on Saturday. তাহলে কেদারনাথ যাত্রার কথা বলা হয়েছে, কিন্তু এখন দেখো সুন্দর একটা আনসিন দিয়েছে। বলছে বিভিন্ন রাষ্ট্র থেকে, ঠিক আছে, 49 জন ভক্ত, 49 জন ভক্তের একটা দল বিভিন্ন রাষ্ট্র থেকে এসছে। কি হয়েছে? দিয়ে তারা শনিবার দিন কেদারনাথ যাওয়ার জন্য একটা পবিত্র যাত্রা শুরু করেছে। কবে করেছে? শনিবার। ওকে, শোনা বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে কতজন করেছে? 49 জন ভক্ত। ঠিক আছে, কবে? স্যাটারডে। their journey began from গৌরীকুণ্ড in রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট। তাহলে তাদের যাত্রাটা শুরু করেছিল কোনখান থেকে? রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ড থেকে। ঠিক আছে,
তাহলে খুব সুন্দর একটা জায়গার কথা বলা হয়েছে কেদারনাথ। আশা করি সবাই খুব জায়গাটা দেখেছো, খুব সুন্দর জায়গা। যেতে পারলে তো খুবই ভালো, যদি কেউ যেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। দ্য যাত্রা স্টার্টেড at 7 AM amid tight security. টাইট সিকিউরিটি মানে বলছি কড়া নিরাপত্তার মধ্যে, সকাল 7টার মধ্যে। এম কখন ব্যবহৃত হয়? সকালবেলায়। তাহলে সকাল 7টার সময় এই যাত্রাটা শুরু করতে হয়। কিসের মাধ্যমে? কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। মানে প্রচুর স্ট্রিক্ট কি রয়েছে? সিকিউরিটি রয়েছে। তার মধ্যে যাত্রা, যারা যারা গেছে যাত্রার মধ্যে যাচ্ছে। The Yatra for Kedarnath restarted over 3 months after the mid-June catastrophe. ক্যাটাস্ট্রফি ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বিপর্যয় যাকে বলে। স্ট্রাক রুদ্রপ্রয়াগ, চামোলি এন্ড উত্তরকাশী ডিস্ট্রিক্ট ইন গাড়ওয়াল ডিভিশন। গাড়ওয়াল ডিভিশন তাহলে গাড়ওয়াল বিভাগের রুদ্রপ্রয়াগ, চামোলি এবং উত্তরকাশী জেলার, ঠিক আছে, জেলায় কি হয়েছে? ঠিক জুন মাসের মাঝ বরাবর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটার পর 3 মাসেরও বেশি সময় পর আবার হচ্ছে কেদারনাথ যাত্রাটা পুনরায় শুরু করা হচ্ছে। তাহলে বুঝতে পারলে একটা বিপর্যয় ঘটেছে কোন কোন জায়গায়? গাড়ওয়াল বিভাগের রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী জেলায়। কোন সময়? জুন মাসের মাঝ বরাবর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল। তারও 3 মাস পর, আরো 3 মাস পর কি হয়েছে? এই কেদারনাথ যাত্রাটা আবার পুনরায় শুরু করা হয়েছে। উত্তরাখণ্ড জয়েন্ট রিলিফ কমিশনার, উত্তরাখণ্ডের যুগ্ম ত্রাণ কমিশনার কি বলেছেন? নিতিন ভাদরিয়া টোল্ড টিওআই। আচ্ছা, টিওআই টা কেউ তো জানো না, টিওআই কি? টিওআই কথার অর্থ হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, শর্টে লেখা আছে টাইমস অফ ইন্ডিয়া, যেটা এখানে দেওয়া আছে টাইমস অফ ইন্ডিয়া। তিনি এটাতে বলেছেন, পত্রিকায় কি বলেছেন? দ্যাট 49 pilgrims who enrolled themselves on Friday. Enrolled মানে হচ্ছে নথিভুক্ত করা। যারা শুক্রবার যে সমস্ত 49 জন তীর্থযাত্রী তাদের নামগুলো নথিভুক্ত করেছেন are allowed to go on the 23 কিমি long trek for Kedarnath from Gaurikund after they were announced medically fit by 12-member team at গুপ্তকাশী। তাহলে গুপ্তকাশীতে 12 জনের একটা দল, তাহলে ওই তীর্থযাত্রীদেরকে কি করেছে? মেডিকেলি ফিট নাকি সেটা পরীক্ষা করেছেন। তারপর তাদেরকে অনুমতি দেওয়া হয় এই 23 কিমি পথ গৌরীকুণ্ড থেকে কেদারনাথে যাওয়ার জন্য রাজি করেছিলেন তারা। ঠিক আছে, তাহলে অনুমতিটা কখন হয়েছিল? যখন 12 জনের একটা দল তাদেরকে চেক করলেন এবং বললেন তারা মেডিকেলি ফিট যাওয়ার জন্য, তার জন্য তারা 23 কিমি দীর্ঘ পথটা যেতে পারবে। ক্লিয়ার? তাহলে কিভাবে যাত্রাটা করেছে সেই যাত্রার উপরে আনসিন দেওয়া আছে। যাত্রাটা খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। যদি কেউ যেতে পারো খুব ভালো হয়, ঠিক আছে। আর যদি কেউ যেয়ে থাকো আমাকে অবশ্যই লিখে জানাবে যে কি কি গিয়েছিলে। এবারে ফোকাস করা যাক কোশ্চেনে, কি বলেছে একটু দেখে নি। বলেছে দা যাত্রা বিগেন ফ্রম, যাত্রাটা শুরু হয়েছে কোথা থেকে? তাহলে যাত্রাটা শুরু হয়েছে কোথা থেকে? গৌরীকুণ্ড ইন রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট। দাগটা বেঁকে গেল, মুছে দিই। দাগ দিয়ে দিলাম কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে আছে কি অপশনে আমাদের? গৌরীকুণ্ড ইন রুদ্রপ্রয়াগ। এই তো সুন্দর, দেখেছো? একবার পড়ে নিলে খুব সোজা। The যাত্রা ফর কেদারনাথ restarted over 1 2 3 4 months। কি আছে? 3 রেঞ্জ। তাহলে 3 months। The 49 pilgrims, তাহলে একবার জাস্ট পড়লাম তাহলে দেখতে পাচ্ছ তো লাইন ওয়াইজ অ্যানসার পেয়ে যাচ্ছি। The 49 pilgrims are allowed to go for Kedarnath Yatra who enrolled themselves on। তাহলে যে সমস্ত 49 জন যাত্রী, তীর্থযাত্রী কোথায় গেছিল? কেদারনাথে। তারা তাদের নামটা নথিভুক্ত করেছিল কবে? এই দেখো দেওয়া আছে অন ফ্রাইডে। শুক্রবার নাম লিখিয়েছিল, তাহলে ফ্রাইডে পেয়ে গেছি। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? দ্য কেদারনাথ যাত্রা ওয়াজ স্টার্টেড অ্যাট, কখন শুরু হয়েছিল? কখন শুরু হয়েছিল? 7 AM, সকাল 7টায়। এই দেখো, তাহলে দুটো সি দুটো বি, তাই তো? ম্যাচিং ম্যাচিং দিয়েছে, খুব সুন্দর। তো আনসিনটা জাস্ট আমরা একবার পড়েছি। কারোই কোনো প্রশ্নের অ্যান্সার করতে প্রবলেম আছে তো বলে দাও। কোনো প্রবলেম নেই, কিন্তু মন দিয়ে যদি একবার ক্লাসটা দেখেছো এনি টাইম করতে পারবে তোমরা, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখা যাক। ট্রু ফলস লিখতে বলেছে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট চাই না। তাহলে বলেছে দ্য মেডিকেল টিম কনসিস্টেড অফ 16 মেম্বার। তাহলে মেডিকেল দলটা কতজনের ছিল? 16 জনের। তাহলে 16 জন ছিল কি? 12 মেম্বার। দেখেছো তো? এই যে মেডিকেলি 12 মেম্বার মেডিকেল টিম, তাহলে কতজন ছিল? 12 জন। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, এটা ফলস।
ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, দেয়ার ওয়াজ নো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ডেভোটি। ভক্তদের জন্য কোন রকম সিকিউরিটির ব্যবস্থা ছিল না। তাহলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল না, এই দেখো টাইট সিকিউরিটি, কড়া নিরাপত্তার মধ্যে ছিল, তাহলে এটাও বলেছে ভুল। তাহলে আমরা কি ফলস লিখে দেবো, যদি সাপোর্টিং স্টেটমেন্ট চাইতো সেই লাইনটা দিয়ে দিতাম। দ্য হলি জার্নি টু কেদারনাথ, হলি কথার অর্থ হচ্ছে পবিত্র, পবিত্র যাত্রা কোথায়, কেদারনাথে। কেদারনাথ মন্দিরে বিগেন অন ফ্রাইডে, কবে শুরু হয়েছিল, শুক্রবার। কবে শুরু হয়েছিল, এই দেখো স্যাটারডে। এই যে দ্য স্টেট বিগেন দেয়ার হলি জার্নি টু দ্য কেদারনাথ অন স্যাটারডে, তাহলে এটাও কিন্তু ভুল বলেছে, সব ফলসই হচ্ছে। কি ব্যাপার, there were total 70 members who participated in the holy journey towards Kedarnath shrine, তাহলে কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য বলছে 70 জন সদস্য অংশগ্রহণ করেছিল। কতজন অংশগ্রহণ করেছিল, 49, a batch of 49 devotees, 49 জন ভক্তের দল। তাহলে এটাও কিন্তু ফলস। তাহলে এটাও কি কখনো সম্ভব হয় যে সবগুলো ফলস? খুব সুন্দর, কিন্তু এটা যদি তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো, যে কোনো ফ্রেন্ড জিজ্ঞাসা করলে ট্রু ফলস গুলো কি করলি, নিখাত আমাকে ভুল করাচ্ছে। তাহলে কিন্তু কিছু করার নেই, চারটেই কিন্তু আমার ফলস আছে, তার জন্য চারটেই ফলস। ওকে, সহজ না কঠিন, খুব সহজ, একটু ভালো করে পড়লেই তোমরা যে কোনো প্রশ্ন লিখতে পারো। এইবারে দিয়েছে কোশ্চেন একটা, কোশ্চেনটা কি দিয়েছে একটু ভালো করে দেখো। why had the যাত্রা ফর কেদারনাথ টু বি স্টপড ফর এ সার্টেন পিরিয়ড, তাহলে একটা নিশ্চিত সময়ের জন্য কেন এই কেদারনাথ যাত্রাটা বন্ধ ছিল। তাহলে কেন বন্ধ ছিল এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু পড়লাম। দেখো এই যে দেখতে পেয়েছো লাইনটা কি লিখবো তাহলে, তাহলে the যাত্রা for Kedarnath to be stopped for a certain period because এটাকে সাজালাম, যা যাত্রা for Kedarnath had to be stopped for a certain period because catastrophe কি বলেছে, স্ট্রাক। আবার এদিকে চলে আসলাম কিন্তু, হ্যাঁ না কোলাবে বলে এদিকে কি কি জায়গাগুলো দিয়েছে, রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, আবার কি বলেছে, শ্যামলী, অ্যান্ড আবার এদিকে চলে আসলাম উত্তর কাশী, উত্তর কাশী ডিস্ট্রিক্ট, Uttarkasi districts in Garhwal division in the mid of June. জুন মাসের মাঝ বরাবর, ঠিক আছে। এই ঘটনাটা বিপর্যয়, ক্যাটাস্ট্রফি মানে কি বলেছিলাম, একটা প্রাকৃতিক বিপর্যয়। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আরেকবার একটু বলে দিই, দেখে নাও। দ্য যাত্রা ফর কেদারনাথ হ্যাড টু বি স্টপ ফর এ সার্টেন পিরিয়ড বিকজ a catastrophe struck Rudraprayag, Chamoli and Uttarkashi district in Garhwal division in the mid of June. ওকে, এরপরে চলে আসছে গ্রামার সেকশন,
খুব ভাইটাল যেটা আছে এই জায়গাটা, গ্রামার পোর্শনটা একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে। বলছে ঠিক দ্য কারেক্ট অপশন, টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাই তো, স্বাধীন তো আজকে ভারত। বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, এক কথা সেটা ব্রিটিশদের অধীনে ছিল, তাই তো। দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট, একটু খুব ভালো করে যদি আমার ভিডিওগুলো দেখো, যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কিছু টাফ লাগবে না। এই ডিডটা ভার্বের কোন ফর্ম জানো তোমরা? ডিডটা হচ্ছে ভি2। তাহলে যদি ভি2 ইউজ করা থাকে তারপর অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে? লাইভ। তাহলে চোখ বন্ধ করে তোমরা লাইভ লিখবে, কিছুতে ভুল হবে না। যদি কোনো ক্ষেত্রে ভি2 থাকে তারপরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাই রুল, ঠিক আছে। টু রিমেন ইন বন্ডেজ, ঠিক আছে। তাহলে ভারতের লোকেরা এটা পছন্দ করে নাই, ব্রিটিশদের অধীনে থাকাটা, হ্যাঁ, বন্ডেজ মানে অধীন। সো সাম অফ দেম স্টার্টেড অর্গানাইজিং, যেহেতু স্টার্টেড আছে তার জন্য কিন্তু অর্গানাইজিং হলো, স্টার্টেড আছে বলে অর্গানাইজ হচ্ছিল, অর্গানাইজিং, ওকে। স্টার্টেড এর পরে ভি2 বসবে না, ভি2 এর পরে ভি2 বসে না, তার জন্য এটা অর্গানাইজিং হলো। রিভল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্মস, খুব সোজা। তাহলে ডিড নট ছিল বলে, ডিড ছিল বলে এটা লাইক হলো, এটা স্টার্টেড ছিল বলে এটা অর্গানাইজিং হলো, ওকে। এটা এখানে লিখে দিই, অর্গানাইজিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমত আছে আর্টিকেল প্রিপোজিশন। দ্য লায়ন সাফারি, বাবারে, সিংহ সাফারি কেউ করেছো নাকি? হ্যাঁ, সিংহ দেখলেই তো আমরা দূরে ছুটে পালাই, তাই তো, ভিডিওতেই পালাই, আর সামনে গেলে কি হবে। তো লায়ন সাফারি বলেছে ড্যাশ নন্দন কানন। নন্দন কানন গিয়েছো কেউ? খুব সুন্দর জায়গা নন্দন কানন। এখানে আমরা নন্দন কানন যেহেতু একটা জায়গার নাম, পার্টিকুলার প্লেস, তাহলে এখানে অ্যাট বসাতে পারি অথবা অফ, দুটো কিন্তু আমরা ইউজ করতে পারি। এখন বলতে পারো স্যার দুটো লিখাচ্ছেন কেন? তাহলে তোমার সেফটির জন্যই আমি কিন্তু দুটো লিখালাম, যেহেতু একটা প্লেস, প্লেসের নাম বোঝাচ্ছে বলে একটা আমরা অ্যাড লিখলাম। নন্দন কাননেতে কোনো জায়গার নাম বসালে, ছোট জায়গার নাম, সেখানে অ্যাড বসে। আর অফ, নন্দন কাননের লায়ন সাফারি, ওই জন্য অফ হলো। ইজ দ্যাট লার্জেস্ট, লার্জেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা দা বসে। এটা আমি এর আগেও বলেছি, আমার আগের ভিডিওতে দেখতে পাবে তোমরা, যে আমি বলেছি কোন কোন ক্ষেত্রে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো টেন্স ফলো করে, সুপারলেটিভ ডিগ্রি যদি বোঝায়, তার আগে কি বসে? সুপারলেটিভ ফর্মের আগে দা। আর বাকিটা পড়লাম না কিন্তু, ঠিক আছে। কি বলেছে এবারে পরের কোশ্চেনে দেখা যাক। উই ক্যান গেইন নাথিং উইদাউট ইন্ডাস্ট্রি, এটা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এখানে কি, ক্যানটা একটা মডেল ভার্ব, তাহলে মডেল ইউজ করেছে, তাহলে মডেল ইউজ করেছে বলে ক্যানটা ক্যান বি হয়, জানো তো। যদি মাস্ট থাকতো তখন মাস্ট বি, ঠিক আছে। উইল থাকলে উইল বি, কুড বি, ওকে। তাহলে দেখা যাক এটা যদি করি আমরা ভয়েস চেঞ্জ। প্রথমে আমার অবজেক্ট হচ্ছে নাথিং, নাথিং, মডেল ভার্বটা নিয়ে আসলাম ক্যান, তাহলে ক্যান থাকলে কি হয়? ক্যান বি। তাহলে এখানে আমার ভার্ব কি? গেন, তাহলে গেনটা হয়ে যাবে গেন্ট। নাথিং ক্যান বি গেন্ট উইদাউট ইন্ডাস্ট্রি। বাই উই থাকলে কি হয়? আস। আরেকবার বলে দিই, ক্যান থাকলে কি হয়? ক্যান বি। মডেল ভার্ব, মডেল যদি ইউজ করা হয় সেখানে মডেলের ক্ষেত্রে আমাদের কি হয়? বি আনতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ওকে। তাহলে ক্যান ছিল তাই ক্যান বি লিখেছি। তাহলে আমার অবজেক্ট হচ্ছে নাথিং, নাথিং ক্যান বি গেইন উইদাউট ইন্ডাস্ট্রি বাই আস। ক্রিকেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার মানে আছে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে তোমরা জানো? এটাকে দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রিতে, এটাকে ট্রান্সফার করতে বলেছে কিসে? পজিটিভ ডিগ্রি দিয়ে করে লিখতে বলেছে। তাহলে এটা যদি আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি, এটা একটু নিচের দিকে করে লিখছি, তোমরা একটু দেখে নেবে, এটা প্লেসটা নেই বলে আমরা এখানে লিখলাম। তাহলে যখন আমাদের দেন মোস্ট আদার থাকবে, দেন মোস্ট আদারের জন্য আমাদের কি আনতে হয়? ভেরি ফিউ। যদি দেন এনি আদার থাকতো তাহলে লিখতাম নো আদার, তাহলে ভেরি ফিউ। গেমস ইন দ্য ওয়ার্ল্ড, অবজেক্ট বসিয়ে দিলাম।
তাই তো? যে ইজ আছে, যেহেতু ভেরি ফিউ মানে অনেকের মধ্যে তুলনা বোঝায়, তাহলে সেখানে আমরা বসাবো। তাহলে প্রথমত কি বললাম, দেন মোস্ট অফ থাকলে কি বসে, ভেরি ফিউ লিখেছি। অবজেক্ট আছে, অবজেক্টটা গেমস ইন দ্য ওয়ার্ল্ড লিখেছি। যেহেতু ইজ আছে, আমি কি বললাম, অনেকের মধ্যে তুলনা বোঝালে সেখানে আমরা কি বসাতে পারি, এনেছি। এইবারে কি বলেছে, তাহলে ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর, এবারে পজিটিভ ডিগ্রি নিয়েছি, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার কি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে অ্যাজ কি বলেছে, পপুলার। পপুলারের মোর পপুলার আছে, এটা কম্পারেটিভ, এর পজিটিভ ফর্ম হচ্ছে পপুলার, অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট। আরেকবার ক্লিয়ার করে দিই। তাহলে যেহেতু বলেছে দেন মোস্তাদার, দেন মোস্তাদারের জন্য আমরা কি এনেছি, ভেরি ফিউ, দিয়ে করে কি বসে, অবজেক্ট লিখেছি। যেহেতু অনেকের মধ্যে তুলনা বোঝায়, অনেকের মধ্যে অ্যামেজার থাকলে আর বসে, ওয়াজুয়ার থাকলে ওয়্যার বসে, দিয়ে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার দিয়েছি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ পপুলার অ্যাজ কি ক্রিকেট। কমপ্লিট। কঠিন ছিল একটু, একটু খুব সহজ। এইবার দেখো 6 নম্বর দাগটা, 6 নম্বর দাগটা কি দিয়েছে, আনসিন থেকে ফাইন্ড ওয়ার্ডস। আনসিন থেকে শব্দ বেছে করে আমাদেরকে এটা পূরণ করতে বলেছে। অ্যান ইভেন্ট কজিং, একটা ঘটনা কিসের কারণ, গ্রেট অ্যান্ড ইউজুয়ালি সাডেন ড্যামেজ, হঠাৎ কোনো একটা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, আর সাফারিং কষ্ট, হঠাৎ কোনো একটা জিনিস কোনো ক্ষতি বা কষ্টের কারণ, সেটাকে তাহলে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি বলতো, ক্যাটাস্ট্রফি। ভালো করে দেখে নাও, ক্যাটাস্ট্রফি সেটাকে কি বলতে পারে, হঠাৎ কোনো একটা ক্ষতি হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, সেটাকে বিপর্যয় বলতে পারি। তার জন্য আমরা লিখতে পারবো ক্যাটাস্ট্রফি। এখানে আমরা লিখে দিলাম। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দ্য অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা, ইউজুয়ালি অন ল্যান্ড, স্থলভূমি, স্থলভূমিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাকে কি বলে, ভ্রমণ করা বলে। তাহলে ভ্রমণ করাটাকে আমরা কি বলতে পারি, যাত্রাও বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি তাহলে, জার্নি। পেয়েছি, লিখে দিলাম, তাহলে এটা অ্যান্সার হবে কি আমাদের, জার্নি। খুব সহজ, একটু যদি মন দিয়ে পড়ো, এগুলোতে বললাম ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। একটু মুছে দিই, ওটা বোঝা যাচ্ছে না। জার্নি, জার্নি, ওকে। নেক্সট দেখো, চলে এসছে রাইটিং সেকশন। রাইটিং সেকশন করার আগে একটু বলে দিই, রাইটিংটা ভালো করে পড়তে হবে। কি বলেছে দেখো, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য বুক ব্যাংক অফ ইউর স্কুল, তাহলে ধরো তুমি তোমার স্কুলের যে বুক ব্যাংক আছে তার তুমি হচ্ছে সেক্রেটারি। রাইট নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড, তাহলে স্কুল নোটিস বোর্ডের জন্য তোমাকে একটা নোটিশ লিখতে হবে, ইনফর্মিং স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে এটা জানাতে হবে কি, দ্যাট দ্য বুক ব্যাংক উইল বি ডিস্ট্রিবিউটিং সাম বুকস ফ্রি অফ কস্ট, তাহলে বুক ব্যাংক কিছু বই বিনা পয়সায় বিতরণ করবে, ঠিক আছে, অ্যামং দ্য পোর, কাদেরকে, গরিবদেরকে, বাট মেরিটোরিয়াস স্টুডেন্টস, কিন্তু তারা কিন্তু মেধাবী হতে হবে, অফ দ্য স্কুল, স্কুলে স্টাডিং ইন ক্লাস 9 and 10, তাহলে স্কুলে নবম এবং দশম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে, যারা হচ্ছে খুব গরিব, ইকোনমিক্যালি স্ট্যাটাস থেকে খুব নিম্নতর, নিম্নতর, এবং যারা পড়াশোনায় খুব ভালো, ask the students to apply within a specific date, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে আবেদন করতে হবে, with photocopy of the mark sheet of the last exam, গত পরীক্ষার যে কি বলে এটাকে, মার্কশিট, রেজাল্ট যাকে বলে সেটা লাগবে, প্রুফ অফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, তাহলে তাদের পরিবারের যে বার্ষিক যে আয়, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, বছরের যে আয়, সেটার একটা প্রমাণপত্র, অ্যান্ড দ্য দেয়ার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, তাদের কি কি দরকারি সেইগুলো তাদেরকে লিখতে হবে। ইউর নোটিস মাস্ট বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার অফ, সেটাতে কিন্তু তোমার স্কুলের হেডমাস্টারের সই অতি অবশ্যই থাকতে হবে। তাহলে অরটাই পরে যাব, আগে ওটা দেখি, বুঝতে পারলে তো রাইটিংটা কি বলেছে। তাহলে তুমি তোমার স্কুল স্কুল বুক ব্যাংকের সেক্রেটারি, তাহলে তোমার স্কুল 9-10 এর যে সমস্ত গরিব মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তোমাদেরকে বই বিতরণ করতে হবে, ঠিক আছে, তাহলে তাদের জন্য তাদের নাম এন্ট্রি করতে হবে,
এটা নির্দিষ্ট তারিখের মধ্যে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো জানিয়ে দিতে হবে, এটাই। আর হচ্ছে তাদের বার্থ ডকুমেন্টস বললাম, আর সেখানে কার্ড সই থাকতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে যেটা হয়, স্কুলের নাম কিন্তু মেনশন করা হয় না, আমরা লিখে দেবো এবিসি স্কুল, নোটিশ হেডিং করবো, এদিকে সিরিয়াল নাম্বার থাকবে, ওদিকে যেদিন লিখবে, আজকে 15 তারিখ, তাই আমরা আজকে 15 তারিখের ডেট দিয়েছি, তোমরা যেদিন লিখবে সেই ডেটটা দেবে। হচ্ছে সাবজেক্ট সবসময় হেডিং করতে হবে, কি কি ডিস্ট্রিবিউশন করা হবে, ডিস্ট্রিবিউশন অফ ফ্রি বুকস, বিনা পয়সায় বই বিতরণ, তাই তো? তাহলে শুরু করার প্রথম লাইন যেটা কি দেবে, অল দ্য স্টুডেন্টস, এখানে দা লিখতে পারবে, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9-10 আর, তাহলে ক্লাস 9-10 এর সমস্ত ছাত্রছাত্রীদের ইনফর্ম দ্যাট, জানানো যাচ্ছে যে দ্য বুক ব্যাংক অফ আওয়ার স্কুল উইল ডিস্ট্রিবিউট সাম বুকস ফ্রি অফ কস্ট, তাহলে আমাদের বুক ব্যাংক কিছু কিছু কি বলছে, বই বিতরণ করছে বিনা পয়সায়, শুধু পোর বাট মেরিটোরিয়াস স্টুডেন্টস, কাদেরকে, গরিব কিন্তু মেধাবী ছাত্র, তাহলে গরিব হলে হবে না, তাদেরকে মেধাবী হতে হবে। কি তাহলে মেধাবী কেন, কি কি করে বুঝবো, তাদের মার্কশিট দেখে করে। ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড টু অ্যাপ্লাই উইদিন 22 এপ্রিল, এই যে এই তারিখটা কেন লিখেছি, দেখো একটা নোটিশ মিনিমাম হচ্ছে 3-4 দিন আগে হয়, কিন্তু আমি তোমাদেরকে কদিন সপ্তাহ সময় দিয়েছি, 7 দিন 10 দিন হলেও ম্যাটার করে না কোনো, তাহলে যেহেতু এখানে 15 দিয়েছি তার জন্য এখানে 22 দিয়েছি, তোমরা 25ও লিখতে পারো, আবার 20ও লিখতে পারো। তাহলে আগ্রহী ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে কত তারিখের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এই তারিখটার মধ্যে। দে মাস্ট সাবমিট এ ফটোকপি অফ দেয়ার লাস্ট মার্কশিট, এক্সাম মার্কশিট, তাহলে লাস্ট গত পরীক্ষার যে মার্কশিট রয়েছে, রেজাল্ট রয়েছে, সেটা তাদেরকে কপি দিতে হবে, জেরক্স, প্রুফ অফ ফ্যামিলি ইনকাম, পরিবারের যে বার্ষিক আয়, হ্যাঁ, অ্যান্ড শর্ট অ্যাপ্লিকেশন স্টেটিং দেয়ার নিড, তাহলে কি কি প্রয়োজন, সেই প্রয়োজনীয় কারণটাও সেখানে উল্লেখ করতে হবে। অনলি ডিজার্ভিং স্টুডেন্টস উইল গেট দিস বেনিফিট, কেবলমাত্র ডিজার্ভিং, যারা যোগ্য যোগ্য ছাত্রছাত্রীরা এটা পাবে, কিন্তু এই সুবিধাটা সবাই কিন্তু পাবে না, গরিব হতে হবে, মেধাবী হতে হবে, তার পাশাপাশি এরকম ডকুমেন্টস গুলো দিতে হবে। সো দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন টাইম উইথ প্রপার ডকুমেন্ট, তাহলে সঠিক ডকুমেন্টস নিয়ে করে তোমাদেরকে সঠিক সময়ে এটাকে কি করতে হবে, জমা দিতে হবে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, তাহলে বিশদ জানতে নিম্নোক্ত যোগাযোগ করুন। তাহলে এখানে হচ্ছে সেক্রেটারি বুক ব্যাংক, তাহলে এখানে তোমার নামটা দিয়ে দিবে, কারণ তোমাকে সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, তোমার নাম দিলে এখানে যেটা বলেছে হেডমাস্টারকে দ্বারা সই, কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ দ্য স্কুল, তোমার স্কুলের নাম থাকবে এটা, হ্যাঁ। তাহলে এখানে তার একটা সিগনেচার থাকবে, তাহলে এটা লেখার পরে তার এখানে স্ট্যাম্প থাকবে। ওকে, তাহলে নোটিশটা ক্লিয়ার করে দিলাম, কোনো সমস্যা নেই আশা করি। এরপরে আরেকটা দেখো, অর দিয়ে আবার লেটার দিয়েছে, দুটো রাইটিং দিয়েছে, যখন করতে তো হবে, না দিলেও হতো, না দিলেও পারতো, কিন্তু দিয়েছে, তাহলে তোমাদের দুটোই আমি দিয়ে দিছি, যেটা তোমাদের ভালো মনে হবে সেটা তোমরা লিখবে। সাপোজ ইউ হ্যাভ শিফটেড উইথ ইউর ফ্যামিলি ইন এ নিউ লোকালিটি, তাহলে তুমি তোমার পরিবারকে নিয়ে একটা নতুন এলাকায় রূপান্তরিত হয়েছে, মানে চলে গেছো এক জায়গায়, শিফট করেছো, আন্ডার দ্য সেম পোস্ট অফিস, হয়তো একই জায়গা ধরো তোমার ডিস্ট্রিক্ট বললাম, একটা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, একটা ডিস্ট্রিক্টের মধ্যেই, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গেছো, কিন্তু যার পোস্ট অফিসটা কিন্তু সেম, একই পোস্ট অফিসের অধীনে। তাহলে ধরো আগে আমার একটা জায়গায় বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল, তাহলে আমার যাবতীয় চিঠিপত্র সব ওখানে আসবে, কিন্তু যদি আমি শিফট করে যাই ওখান থেকে, তাহলে কি আমি সেই জায়গায় পাবো না, তাহলে একই জায়গাতেই, মানে একই ডিস্ট্রিক্টে একই পোস্ট অফিসের আন্ডারেই আমি রয়েছি, কিন্তু জায়গাটা চেঞ্জ হয়েছে। নাও রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার ইন্টিমেটিং দ্য সেম, তাহলে তাকে এটা অনুকরণ করার জন্য বা তার পরিবর্তন করার জন্য তাকে তুমি আবেদন করছো, তাহলে কিভাবে লিখবে, প্রথমে লিখতে হবে, দেখো অর রাইটিংটা লিখছি তাই দাগ দিয়ে দিলাম, টু দ্য পোস্টমাস্টার, তাই তো? তাহলে এখানে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট নেম, পোস্ট অফিস নেম, তোমরা কোন জায়গার পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম দেবে, আর এখানে ডেটটা দিয়ে দেবে, তাহলে কোথাকার পোস্ট অফিস, যার যে জায়গার পোস্ট অফিস হবে সেই জায়গাটার নাম দেবে, আর ডিস্ট্রিক্ট নেম, জেলাটার নাম কোন সেটা লিখে দেবে নিচে। এবারে বিষয়, কি বিষয় লিখছি, যেহেতু এটা অফিসিয়াল লেটারে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি আছে, চেঞ্জ অফ অ্যাড্রেস, তাই তো? আমাদের অ্যাড্রেস ঠিকানা পরিবর্তন হচ্ছে তো, এক জায়গা থেকে অন্য জায়গায়, পোস্ট অফিসটা সেম, কিন্তু আমার জায়গাটা তো আলাদা হচ্ছে, তাহলে আগের অ্যাড্রেসটা যদি আমার থাকতো, তাহলে চিঠিপত্রগুলো আমি নতুন অ্যাড্রেসে পাবো, কি পুরনো অ্যাড্রেসে চলে যাবে, তার জন্য পোস্টমাস্টারকে আমাকে বোঝাতে হবে বা একটা চিঠি লিখতে হবে আমার জায়গাটা পরিবর্তন করার জন্য। রেসপেক্টেড স্যার, মাননীয় স্যার, কি বলছে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাচ্ছি যে
মাই ফ্যামিলি হ্যাজ রিসেন্টলি শিফটেড টু এ নিউ লোকালিটি আন্ডার দ্য সেম পোস্ট অফিস। তাহলে আমার পরিবার এখন রূপান্তরিত হয়েছে একটা নতুন অঞ্চলে এই একই পোস্ট অফিসের অধীনে। আওয়ার ওল্ড অ্যাড্রেস ওয়াজ, আমাদের পুরনো ঠিকানা ছিল। এবারে পুরনো ঠিকানা যে যার নিজের ঠিকানা দিবে, ইওর ভিলেজ অ্যান্ড ডিস্ট্রিক্ট, ভিলেজ বা এরিয়া, হ্যাঁ ভিলেজ বা এরিয়া, এরিয়া বলতে যে এলাকাটায় তুমি থাকছো সেই এলাকাটার নাম এবং ডিস্ট্রিক্টের নাম। না উই হ্যাভ মুভ টু, এখন আমরা চলে গেছি কোথায়, তাহলে যে জায়গাটায় গেছো সেই ভিলেজটার নাম দেবে বা এরিয়াটার নাম দেবে, ওয়ার্ড নাম্বার দেবে, আর কি দেবে, ডিস্ট্রিক্ট নেম দেবে। ওকে, তাহলে পোস্ট অফিসটা কিন্তু সেমই আছে, খালি জায়গাগুলো চেঞ্জ গুলো আমাকে এখানে লিখতে হবে। তাহলে যে যেমন জায়গায় থাকো সেই জায়গাগুলো তো আমি জানি না কে কোথায় থাকো, প্রত্যেকের জায়গার নাম দেবে, কোথায় আগে ছিলে এখন কোথায় রূপান্তরিত হয়েছে। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আপডেট মাই নিউ অ্যাড্রেস ইন ইউর রেকর্ডস, আমি চাইছি আপনি দয়া করে আমার নতুন ঠিকানাটা আপনার রেকর্ডসে কি করেন, লিখে নিন আর কি, ঠিক আছে। আই অলসো রিকোয়েস্ট ইউ টু সেন্ড অল মাই লেটার্স, আমি আবার আপনাকে অনুরোধ করছি টু সেন্ড অল মাই লেটার্স, আমাকে সমস্ত চিঠি পাঠান, অ্যান্ড পার্সেলস, যাবতীয় পার্সেল, টু দ্য নিউ অ্যাড্রেস ফ্রম নাও, এখন থেকে আপনি সমস্ত রকম চিঠিপত্র পার্সেল সবকিছু আমার নতুন ঠিকানায় পাঠাবেন। আই শ্যাল বি ভেরি গ্রেটফুল, আচ্ছা গ্রেট বানান তো সবাই GREAT লিখো, কিন্তু এখন দেখো GRAT, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য। তাহলে আমি খুবই কৃতজ্ঞ হব যদি আপনি আমার সাহায্য করেন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে, ইয়োর্স ফেথফুলি, তোমার নিজের নাম লিখবে আর তোমার ঠিকানাটা, নতুন ঠিকানাটা এখানে দিতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখে দেবে আমার কমেন্ট সেকশনে। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও, পরে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবে। যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট সেকশনে লিখে দেবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।